হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং স্টুডেন্টস। সায়েন্স এজেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি, যেটা দশম শ্রেণীর লাস্ট চ্যাপ্টার পরিবেশ এবং তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই অধ্যায়ের লাস্ট ভিডিও এটাই, বাকি সব অফলাইনে পড়ানো হয়ে গেছে। আমরা পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে আবার নতুন নতুন ভিডিও নতুনভাবে আপলোড করব। তো আজকে তোমরা যেটা আমি পড়াচ্ছি সেটা মন দিয়ে শোনো এবং বাড়িতে প্র্যাকটিস করো, কেমন? আমরা গতকাল যেটা ভিডিওটা আপলোড করেছিলাম তাতে এটা শিখেছিলাম যে জীববৈচিত্র্য কী, জীববৈচিত্র্য কেন হ্রাস পেয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য কোথায় কোথায় থাকে, হটস্পট কী, কী স্পিসিস কী, কিস্টোন স্পিসিস কী, ইত্যাদি ইত্যাদি সব কিছু, তাই না? তো আজকে আমরা যে পড়বো সেটা জীববৈচিত্র্য যেহেতু ধ্বংস হয়ে যাচ্ছে তাকে সংরক্ষণের প্রয়োজন আছে, তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে আমরা আজকে পড়ব, কেমন? তাহলে প্রথম আমি হেডলাইন দিয়ে দিই, জীববৈচিত্র্যের সংরক্ষণ, অর্থাৎ কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, ওকে। জীববৈচিত্র্যের সংরক্ষণ। জীববৈচিত্র্যের সংরক্ষণ জীববৈচিত্র্যের সংরক্ষণ বলতে কি বুঝি না, মনে করো আমরা এখন বসবাস করছি, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, তাহলে যা আমরা ব্যবহার করছি সেই ব্যবহারকে প্রয়োজন অনুসারে যদি আমাদের পরবর্তী প্রজন্মকে ব্যবহার করতে হয়, তাহলে আমাদের কী করতে হবে না, যে জীবগুলো আছে এই পৃথিবীতে সেই জীবগুলোকে সুষ্ঠুভাবে সংরক্ষণ করতে হবে এবং তাহলে জীবগুলির সংরক্ষণ এবং তাদের পরিমিত এবং বিজ্ঞানসম্মত ব্যবহার করতে হবে, কেমন? পরিমিত এবং বিজ্ঞানসম্মত ব্যবহার। যাতে কী করতে হবে না, বর্তমান প্রজন্ম যদি এটা হয়, এটা যদি ভবিষ্যৎ প্রজন্ম হয়, তাহলে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে একটা প্রয়োজন অনুসারে যাতে তাদের ব্যবহার করতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে জীববৈচিত্র্যের সংরক্ষণ। ক্লিয়ার? জীববৈচিত্র্যের সংরক্ষণ হলো এটা, ওকে। এবারে জীববৈচিত্র্যের সংরক্ষণ সাধারণত দুটো পদ্ধতিতে ঘটে। তাহলে আমি পরের পেজেতে যে কি লিখছি, যে জীববৈচিত্র্যের সংরক্ষণ উপায় কী, টাইপস অফ কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। আচ্ছা, আরেকটা কথা পড়াতে কি মনে হলো বলে দিই। এখন আমরা লেখিভাবে পড়ছি, কিছুদিনের মধ্যে আমরা পিপিটিতে সমস্ত কিছু রেডি করে নিয়ে তোমাদের মধ্যে প্রেজেন্ট করব, কিন্তু এখন আমার কাছে বর্তমানে এডিটর কোনো নেই, তো আমি নিজেই ভিডিও আপলোড করছি, নিজেই ভিডিও রেকর্ড করছি। এটা একটা টাইম টেকিং হয়ে দাঁড়ায় নিজের কাছে, ঠিক আছে? তাই তোমরা যে কোয়ালিটিটা চেক করতে থাকো, ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে, অডিও কোয়ালিটি কেমন হচ্ছে, পড়ানোর মান ঠিক আছে কিনা, আরও কিছু চাইছো কিনা, সব কিছু আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেগুলো ধীরে ধীরে তৈরি করব। দেখো, আমি অফলাইনের টিচার ছিলাম, অনলাইনে ধীরে এসেছি, কিছুদিন হয়তো শিখতে সময় লেগে যাবে, তো তোমরা যদি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, টিচারকে ভরসা করি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়, ওকে। আর ফেস আমি এখনও পর্যন্ত রিভিল করিনি, কেন আমার কাছে এখন ক্যামেরার একটু শর্টেজ আছে, কেন ট্যাবলেটে আপলোড করলে সমস্যা হয়ে দাঁড়ায়, আর কম্পিউটারে আপলোড করাও কিছুটা ব্যাপার কষ্টসাধ্য, তো সেই কারণে আমি ট্যাবলেটেই রেকর্ড করছি, ওকে। তাহলে জীববৈচিত্র্যের সংরক্ষণ সাধারণত দু ধরনের হয়। কী কী হয় আমি লিখি। একটা হয় ইন সিটু সংরক্ষণ, ইন সিটু সংরক্ষণ। আরেকটা কী হয়, এক্স সিটু সংরক্ষণ। কেমন? আমি তাহলে লিখি এক্স সিটু সংরক্ষণ, কেমন? এবারে ইন সিটু অ্যাকচুয়ালি বাসস্থান বা বাসস্থান যাই বলো না কেন,
ইন সিটু মানে তাদের নিজেদের বসবাসযোগ্য জায়গাতেই তাদেরকে রাখার পরিকল্পনা। মানে কি, দাঁড়াও, নিজেদের পরিবেশে, অর্থাৎ যে পরিবেশে তারা বড় হয়েছে, যে পরিবেশে তারা জন্মেছে, সেই পরিবেশে যদি তাদের সংরক্ষণ করে, তাহলে নিজেদের পরিবেশে বা প্রাকৃতিক বাসস্থানে, হ্যাঁ কি না? প্রাকৃতিক বাসস্থানে যদি তাদেরকে সংরক্ষণ করা হয়, তখন তো আমরা তাকে বলি ইন সিটু সংরক্ষণ। এক্স সিটু তাহলে কী হবে, নিজেদের বসবাস থেকে দূরে, তাহলে নিজ বসবাস থেকে দূরে প্রাকৃতিক বাসস্থানে না হয়ে কোনো কৃত্রিমভাবে বাসস্থান তৈরি করে তাতে যদি আমরা রাখার পরিকল্পনা করি, তখন তাকে বলে এক্স সিটু সংরক্ষণ। ঠিক আছে, এবারে প্রশ্ন হবে, স্যার ইন সিটু সংরক্ষণের উদাহরণ কীভাবে হয়? আমরা তার উদাহরণ নেব এবং উদাহরণের সাথে কি করব, প্রতিটা যে সংরক্ষণের পদ্ধতি, সেই সংরক্ষণ পদ্ধতি কার আওতায় পড়ে, কোন গভর্নমেন্ট চালায় তাকে, কেন্দ্র সরকার নাকি রাজ্য সরকার, সেখানে অ্যাকচুয়ালি কী কী বৈশিষ্ট্য আছে, সেখানে কী কী প্রাণী সংরক্ষিত আছে, আমরা সেগুলো একটু একটু করে জেনে নেবো, কারণ পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন হিসেবে এসে যেতে পারে। ওকে, তাহলে আমরা তার পরের হেডলাইন কী দেবো, যে ইন সিটু সংরক্ষণের এক্সাম্পল। তাহলে আমি ইন সিটু আর এক্স সিটুর সংজ্ঞা দিয়ে দিলাম, ইন সিটু এক্স সিটুর এবারে উদাহরণ দেবো, পরের পেজে দিচ্ছি। তাহলে উদাহরণ কি লিখছি, ইন সিটু কনজারভেশন, কনজারভেশন মানে সংরক্ষণ, এক্স সিটু কনজারভেশন। তাহলে ইন সিটু কনজারভেশনের এক্সাম্পল কী হবে, আমি এক্সাম্পলগুলো লিখি একটা একটা করে। যেমন জাতীয় উদ্যান, যেটাকে ইংলিশে বলে ন্যাশনাল পার্ক। তারপরে কি লিখব, অভয়ারণ্য। কেমন, অভয়ারণ্যকে ইংলিশে কি বলে, স্যাংচুয়ারি। তারপরে ধরো সংরক্ষিত বন, তাকে ইংরেজিতে কি বলে, রিজার্ভ ফরেস্ট। তারপরে ধরো আমি লিখছি বায়োস্ফিয়ার রিজার্ভ, আচ্ছা বাংলাতে লিখি, ইংলিশে লেখা যাচ্ছিল। বায়োস্ফিয়ার রিজার্ভ, তাকে ইংলিশে বায়োস্ফিয়ার রিজার্ভই বলে, এর কোনো বাংলা নেই। ঠিক আছে, তো হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে ইন সিটু সংরক্ষণের এক্সাম্পল গেল এগুলো। আমি তাহলে এগুলো একটা বক্স করে দিই। এবারে পড়বো এক্স সিটু সংরক্ষণের এক্সাম্পল। তাহলে এক্স সিটুটা একটা বক্স করে দিই, তারপরে আমি লিখে দিচ্ছি। এক্স সিটু সংরক্ষণের এক্সাম্পল কী হবে না, ধরো আমি কোনো জায়গা থেকে স্থানান্তরিত করে এনে অন্য জায়গায় রাখলাম নিজস্ব বসবাস থেকে। ঠিক আছে, তাদের মধ্যে প্রথম কথা হবে চিড়িয়াখানা। তাহলে চিড়িয়াখানা, যাকে ইংলিশে কী বলবো, জুলজিক্যাল গার্ডেন। জুলজিক্যাল গার্ডেন। চিড়িয়াখানার পরে কী হবে, বোটানিক্যাল গার্ডেন, যেখানে কেবল উদ্ভিদদেরকে এনে রাখা হবে, তাকে বলবো বোটানিক্যাল গার্ডেন। ইংলিশে বোটানিক্যাল গার্ডেনই বলে। কেমন, ধরো আর কি হবে, আরেকটা যেটা মজার ব্যাপার আছে, সেটাও এক ধরনের সংরক্ষণ। আমি সেটা বাংলা ইংলিশ একই, আমি বাংলাটা লিখে দিচ্ছি, তারপরে ইংলিশ টার্মটা লিখছি। কেমন, তাকে বলে ক্রায়ো সংরক্ষণ।
ইংলিশে কী বলে? ক্রায়ো, CRYO। সংরক্ষণ ইংরেজি প্রিজারভেশন, একসাথে প্রিজারভেশন। ওকে, ক্রায়ো সংরক্ষণ। তো এতগুলো আমাদের ইনসিটু এবং এক্সিটুর এক্সাম্পল হয়ে গেল। এবারে আমাদের কাজ কী হবে না, প্রতিটা এক একটা ধরে ধরে, ধরো জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ, এখানে ধরো চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ, প্রতিটার ডিটেলসে আমরা আলোচনা করব। তাহলে প্রথম হেডলাইন লিখব ন্যাশনাল পার্ক। তাহলে প্রথম হেডলাইন লিখে দিই ন্যাশনাল পার্ক। কেমন? আচ্ছা, কালিটা বদলাতে হবে, তাই না? অস্পষ্ট লাগছে। দেখি গ্রিনটা কী বলে। গ্রিনটা ঠিক আছে। তাহলে ন্যাশনাল পার্ক সম্বন্ধে আমরা কী কী জানবো না, ধরো আমরা ন্যাশনাল পার্ক যখন আলোচনা করব তখন আমরা কীরকমভাবে আলোচনা করছি তো ভালো করে বোঝার চেষ্টা করবেন। না, যেসব জায়গায় মনে করো প্রাকৃতিক সৌন্দর্য বেশি বজায় করছে, সেখানে গাছপালা হতে পারে, বন্যজন্তু হতে পারে। তাহলে গাছপালা, বন্যজন্তু ইত্যাদি যখন নিজস্ব পরিবেশে বসবাস করছে, তখন সেখানে যদি কেন্দ্র সরকার কোনো আইন দ্বারা তাকে নিজস্ব তত্ত্বাবধানে নেয়, তাহলে তাকে আমরা বলি ন্যাশনাল পার্ক। ওকে, এবারে ন্যাশনাল পার্কের বৈশিষ্ট্য কী? ন্যাশনাল পার্কের বৈশিষ্ট্য আমরা তাহলে লিখি একটা একটা করে। না, প্রথম কথা, এটা প্রথম বৈশিষ্ট্য, এটা কেন্দ্র সরকার দ্বারা নিয়ন্ত্রিত, কেন্দ্র সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত। সরকার। দ্বিতীয় পয়েন্ট কী হবে না, এখানে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে প্রবেশ একদম নিষেধ, কোনো রকম অস্ত্র ছাড়া প্রবেশ, মানে অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ, অস্ত্র নিয়ে কারো প্রবেশ নিষেধ। আর কি আছে? তবে পর্যটক ভিতরে যেতে পারে। তাহলে তিনটে বৈশিষ্ট্য হয়ে গেল। এবারে এক্সাম্পল কী হবে, মানে ন্যাশনাল পার্ক কোনগুলো না, অনেক ন্যাশনাল পার্ক আছে আমাদের, তার মধ্যে বিশেষ কিছু নাম মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে তাদের আমরা কী দেখব, উদাহরণ। প্রথম ন্যাশনাল পার্ক যেটা আমাদের পূর্বে পশ্চিমবঙ্গে আছে, গরুমারা, জলদাপাড়া। তাহলে গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এটা গেল পশ্চিমবঙ্গে। তারপরে কি আছে, ধরো আছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কি আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক, তাহলে করবেট ন্যাশনাল পার্ক। তারপরে ধরো মধ্যপ্রদেশ, সেখানে আছে কানহা, শিবপুরি। ওকে, আরেকটা আছে সিঙ্গলীলা। এতগুলো আছে এক্সাম্পল, হয়ে গেল।
এবার এখানে কী কী সংরক্ষিত করা হয়, না নাম শুনেই বোঝা যাচ্ছে গরুমারাতে সংরক্ষিত হবে একশৃঙ্গ গন্ডার। সিঙ্গলীলাতে কী কী থাকবে, রেড পান্ডা, বার্কিং ডিয়ার, প্যাঙ্গোলিন ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার হলো ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক কী জিনিস আমরা বললাম, কেমন, কার দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা বললাম, কাদের নিষেধ, যা বারণ কারা যা আসা ঠিক আছে, শিকারকে ঠিক কিনা, তাদের এক্সাম্পল কী কী হবে, হ্যাঁ এগুলো হচ্ছে হয়ে গেল। তাহলে ন্যাশনাল পার্ক হলো। এরপরে আমরা কী পড়ব, অভয়ারণ্য। তাহলে পরের পয়েন্ট হবে অভয়ারণ্য। অভয়ারণ্যতে কী আছে, অভয়ারণ্য ইংলিশে কী আমি বলেছি, স্যাংচুয়ারি। তাহলে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি কী জিনিস আগে জেনে নিই। না এটাও একটা সংরক্ষিত বন। তাহলে এখানে গাছপালা থাকবে, তার সাথে বিশেষ কোনো বন্যজন্তু থাকবে, যে কোনো না, বিশেষ কোনো। এবং তাদেরকে সংরক্ষণ করা। ন্যাশনাল পার্কে কী হয়েছিল না, প্রাকৃতিক সৌন্দর্যময় যে সমস্ত যে গাছপালা এবং বন্যজন্তুরা নিজস্ব পরিবেশে থাকতে পছন্দ করে তাদেরকে কেন্দ্র সরকার নিয়েছিল, ঠিক আছে, সেগুলো ছিল ন্যাশনাল পার্ক। কিন্তু এখানে কি গাছপালা সাথে বিশেষ কোনো বন্যজন্তু তাদের সংরক্ষণ, ওকে, এদেরকে আমরা সাধারণত অভয়ারণ্য বলি। এবারে অভয়ারণ্যের বৈশিষ্ট্য কী, কারা নিয়ন্ত্রণ করে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা বৈশিষ্ট্য বলে হেডলাইন করি, সেখানেই আমরা লিখে দেবো কারা নিয়ন্ত্রণ করে, কেন্দ্র সরকার না রাজ্য সরকার। না অভয়ারণ্যের বৈশিষ্ট্য তো এমন হতে পারে, এটা প্রথম কথা রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এরপর কি না, এখানে দেখো বন্যপ্রাণী এবং যারা অবলুপ্তির পথে তারা নির্ভয়ে ঘোরাফেরা করতে পারবে, প্রজননও লিপ্ত হতে পারবে। তাহলে নির্ভয়ে ঘোরাফেরা, প্রজননে লিপ্ত হওয়া, এগুলো হলো। এবারে এর এক্সাম্পল জানতে হবে, মানে উদাহরণ। উদাহরণ কি হতে পারে না, প্রথম করে একটা বেথুয়ার হরিণ, তাহলে লিখি নামটা, বেথুয়ার হরিণ, এটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছে। এবারে আছে বান্দিপুর, এটা পড়বে কোথায় না, এটা তোমার পড়ে কর্ণাটকাতে। তাহলে কর্ণাটকের বান্দিপুর হয়ে গেল। উড়িষ্যা নাম শুনেছ, চিল্কা হ্রদ, সেরকম চিল্কা হ্রদ বার্ড স্যাংচুয়ারি। চিল্কা হ্রদ বার্ড স্যাংচুয়ারি যেটা আছে উড়িষ্যা, ঠিক আছে। এবারে সংরক্ষিত প্রাণীগুলো কী কী না, বেথুয়ারিতে প্রথমে যাই। বেথুয়ারিতে সংরক্ষিত প্রাণী হচ্ছে হরিণ, সজারু, ঘড়িয়াল ইত্যাদি। তাহলে পেনের কালিটা চেঞ্জ করি, কালারটা দিয়ে লিখি হরিণ, ঘড়িয়াল, সজারু। বান্দিপুরে কি থাকবে, বান্দিপুরে বাঘ আছে, বাইসন আছে, বাঘ, বাইসন, স্পটেড ডিয়ার,
মানে যে সমস্ত হরিণের গায়ে দাগ আছে। ওকে, ইত্যাদি থাকবে। 3 নম্বর কী হবে, আমাদের পরের পয়েন্ট কী হবে, সংরক্ষিত বনাঞ্চল, যাদেরকে বলবো রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্ট। আচ্ছা, সংরক্ষিত বনাঞ্চল, এবারে কী হবে, সংরক্ষিত বনাঞ্চল নিয়ে পড়তে হবে। তাহলে কী করবে, সংরক্ষিত বনাঞ্চল কি, যেসব অঞ্চলে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, কিন্তু গবেষণার কাজের জন্য প্রবেশ নিষিদ্ধ নয়, কিন্তু গবেষণার কাজে অনুমতি আছে। তাকে বলা হয় সংরক্ষিত বনাঞ্চল। এবং তার নিয়ন্ত্রণ কাদের থাকবে, বৈশিষ্ট্যের মধ্যে তাহলে কি পড়বে, রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু আইন কোথায় না ভারত সরকারের আইন। তাহলে রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত, কেন্দ্র সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত, কেন্দ্র সরকারের বন দপ্তর আইন, আইনের আওতায়। এখানে শিকার এবং গাছ কাটা দুটোই নিষিদ্ধ। এখানে সর্বদাই রক্ষী প্রহরা দেয় বা পাহারা দেয়। কেমন? এবার এক্সাম্পল কী হবে, তাহলে রাজ্য সরকারের নিয়ন্ত্রিত, এক্সাম্পল কী হবে না, প্রথম এক্সাম্পল যেটা আছে, একটা নাম আছে দেখবি চাপড়ামারি। চাপড়ামারি পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুরে পড়ে। এটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে। একটা আছে কাজিরাঙ্গা, কাজিরাঙ্গা সেটা পড়ছে আসামে। আর একটা আছে, নাম শুনে থাকবে, গুজরাটের গির ফরেস্ট। এবারে তারপরে প্রশ্ন কি তো গেলো এক্সাম্পল, এবারে এখানে থাকে কে কে, মানে চাপড়ামারিতে থাকে হাতি, বাইসন। কাজিরাঙ্গাতে কি থাকে, এক শৃঙ্গ গন্ডার। এখানে একটা হরিণ পাওয়া যায় যার নাম সাম্বার হরিণ। গুজরাটে কি থাকে আর সিংহ থাকে, লায়ন। গুজরাটের গির ফরেস্টে লায়নই থাকে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হয়ে গেল সংরক্ষিত বনাঞ্চল। এবার আমরা পড়বো কি, বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে নেক্সট পয়েন্ট আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ, ওকে। বায়োস্ফিয়ার রিজার্ভ যদি সংজ্ঞা আমরা বলতে হয়, কি বলবো না, এখানে একটা কর্মসূচি আছে যার নাম হচ্ছে ম্যাব, MEB, ফুল ফর্ম কি, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। এই কর্মসূচি একটা সংস্থা আছে, আন্তর্জাতিক সংস্থা, যার নাম ইউনেস্কো। ইউনেস্কোর ফুল ফর্ম আমি লিখে দিই,
ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বলছি এই আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোর আন্ডারে ম্যাপ বলে একটা প্রজেক্ট আছে বা একটা কর্মসূচি আছে, যে কর্মসূচিতে কি হয়, স্থলজ, জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র এবং তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয়। তখন তাকে বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ, সংক্ষেপে হচ্ছে BR। ওকে, তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ হয়ে গেল। এবারে এটার বৈশিষ্ট্য কী হবে? না, এটার বৈশিষ্ট্য হবে না, এখানে যেহেতু স্বাভাবিক পরিবেশে ঘটনা হচ্ছে, স্বাভাবিক, তাহলে এখানে প্রজনন, বংশবৃদ্ধি সব কিছুই প্রাথমিক ও নিয়মিতভাবেই ঘটবে। প্রজনন, বংশবৃদ্ধি এগুলো হবে। এখানে মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই উদ্ভিদ বা প্রাণীদের। মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম। আর কি হতে পারে না, এখানে গবেষণা করা যেতে পারে, সংরক্ষণ করা যেতে পারে এবং তাদের সংখ্যা বৃদ্ধি নিয়েও ভাবা যেতে পারে। সব কিছু হতে পারে। এক্সাম্পল কী হবে? এই পাতায় তো কুলোলো না, পরের পাতায় লিখছি। এক্সাম্পল কী হবে না, প্রথমে তো হবে সুন্দরবন। কেউ গেছো নাকি সুন্দরবনে? যদি চেয়ে থাকো কমেন্টে লিখবে। সুন্দরবন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়বে। তারপরে আসামে চলে যাও, আসামে গেলে মানস বলে একটা জায়গা পড়বে। উড়িষ্যাতে যাও, শিমলিপাল বলে একটা জায়গা পড়বে। শিমলিপাল। তামিলনাড়ুতে যাও, নীলগিরি পড়বে। এবং মজার ব্যাপার কি, তামিলনাড়ুর নীলগিরি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। কত সালে দেওয়া হয়েছিল? 1986, মনে যেন থাকে। এখানে থাকে কি কি না, ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনে নিশ্চয়ই কেউ জানেনি এমন কোনো কথা নেই। রয়্যাল বেঙ্গল টাইগার। মানসে থাকবে বাঘ, হাতি। শিমলিপাল উড়িষ্যাতে থাকবে কি এশিয়াটিক লায়ন, গাউর ইত্যাদি। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভটাকে না কীভাবে ভাঙা হয় সেটা আমি একটু ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি। মনে করো এইটা সম্পূর্ণ একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, এই পার্টটাকে না 3টে জোনেতে ভাগ করা হয়েছে। মনে করো এই সবার ভিতরের যে অঞ্চলটা, আচ্ছা আমি কালিটা চেঞ্জ করে নিই। ধরো কালিটা চেঞ্জ করে নিয়ে কি করব, এই জায়গাটা, এবং এটা আমি ধরো ভরে দিচ্ছি। এটা ভিতরের একটা জায়গা। ওকে,
আচ্ছা, এবারে ধরো আমি আরেকটা অঞ্চল করছি, যেটা এটা। আচ্ছা, আরেকটা আমি অঞ্চল করছি, যেটা খুবই হালকা একটা অঞ্চল করছি। ধরো এটা আমি এটাই করে দিচ্ছি, সাদাই করে দিচ্ছি। আচ্ছা, দেখো 3টে অঞ্চলে ভাগ করেছি। কালার চেঞ্জ করে নিই, লিখতে সুবিধা হবে। একটা ভিতরের অঞ্চল, একটা তার পরের অঞ্চল, একটা তারপরের অঞ্চল। প্রথম অঞ্চলটাকে আমরা বলি, আচ্ছা তার আগে আর একটা জিনিস একটু দেখানো বাকি আছে, সেটা আমি ছবিতে দেখিয়ে দিই আগে, তারপরে করছি। ওকে, দেখো এখানে মনে করো মানুষের ঘর বাড়ি আছে। ওকে, ঘর বাড়ি হয়েছে না, ব্যাঙের ছাতা হয়ে গেছে বুঝতে পারছি নি, তো মোটামুটি চলবে বোঝার জন্য, কেমন? বলছি এই ভিতরে সবার ভিতরের অঞ্চলটাকে বলে কোর অঞ্চল, কেন্দ্র। তার পরের একটা অঞ্চল থাকে যেটাকে বলছি বাফার অঞ্চল। তারপরে যে অঞ্চলটা থাকে তাকে বলে ট্রানজিশন অঞ্চল। ট্রানজিশন অঞ্চল বা ট্রানজিশন এরিয়া। কী হয় ঘটনাগুলো? এটা কোর অঞ্চল না, এটা কেন্দ্রীয় অঞ্চল, যেখানে কি হয় আইনগতভাবে সংরক্ষিত মানুষের প্রবেশ এখানে একবারই নিষেধ। তাহলে প্রবেশ এখানে একবারই নিষেধ। বাফার অঞ্চল, যেটা কোর এবং ট্রানজিশনের মধ্যবর্তী অঞ্চল, এটা হচ্ছে বাফার অঞ্চল। তারপরে কি ট্রানজিশন এরিয়া। ট্রানজিশন এরিয়ায় কী হচ্ছে, মানুষের বসবাস থাকতে পারে, মানুষের আনাগোনা হতে পারে, কেমন? স্থানীয় মানুষ বসবাস করে। তাহলে এইটা পুরোটা হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভের পার্ট। ক্লিয়ার? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনের মধ্যে পার্থক্য করা যাবে, ইয়েস অর নো? তাহলে এটা লিখে আমাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দিও, বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে তো ফলো করতে পারো, টেলিগ্রাম চ্যানেলে এটা পাঠিয়ে দিও। ওকে, এটা হয়ে গেল। এবারে আমরা যাব কি এক্স-সিটু সংরক্ষণ। এক্স-সিটু সংরক্ষণের মধ্যে প্রথমে আমাদের কী পাবো না, আমরা পাবো চিড়িয়াখানা। চিড়িয়াখানা, ওই চিড়িয়াখানার কী বৈশিষ্ট্য বা চিড়িয়াখানা কী সেটা কিন্তু আমাদের বলতে হবে না, আমরা সবাই জানি যে বিভিন্ন প্রজাতির জীব উদ্ভিদকে আমরা কী করব, একটা পার্টিকুলার জায়গায় এনে তাকে সংরক্ষিত করব, তাদের নিজস্ব বাসস্থান থেকে দূরে। সেটা একটা চিড়িয়াখানার উদাহরণ হতে পারে। যেমন আমাদেরই পশ্চিমবঙ্গে আছে সবথেকে বড় চিড়িয়াখানা কি, আলিপুর জু। আলিপুর জু। একটা আছে দার্জিলিংয়ে, পদ্মজা নাইডু। একটা আছে দিল্লিতে, ইত্যাদি এরকম অনেক আছে। তাহলে এগুলো সব চিড়িয়াখানা। আলিপুর জু আমি নিজে গেছি, দেখেছি, ভীষণ পরিমাণে আনন্দ হয়েছে, এবং তোমরাও যাবে কোনো দিন। শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে। তাহলে চিড়িয়াখানা কমপ্লিট। তাহলে চিড়িয়াখানার বৈশিষ্ট্য কী, দেশ বিদেশের প্রাণী থাকবে,
দেশ বিদেশ থেকে প্রাণী আনা হবে। এখানে এরা স্বাধীনভাবে থাকতে পারে কি? স্বাধীনভাবে এদের স্বাধীনতা থাকে না। কেমন? তারপরে কী হয়? এরা শিকারও করতে পারে না। শিকার করতে পারে? শিকার করতেও পারে না। প্রজনন, স্বল্প কিছু প্রজনন সম্ভব হয়। হ্যাঁ কি না? তাহলে চিড়িয়াখানা হয়ে গেল। এরপরে কী করব? বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন মানে নাম শুনে একটা জিনিসই মাথার মধ্যে সবসময় আসছে, বোটানি, জীবনবিজ্ঞানের একটা পার্ট। অর্থাৎ এখানে কেবলমাত্র উদ্ভিদের সংরক্ষণ হবে, অন্য কোনো প্রাণী না। মানে এখানে অনেক পুরনো দিনের উদ্ভিদ, নতুন উদ্ভিদ সব কিছু থাকবে। তাহলে কেবল উদ্ভিদের সংরক্ষণ। এখানেও তাহলে কী করতে হবে? দেশ বিদেশ থেকে আনা হবে। হ্যাঁ কি না? আনা হবে। এখানে স্বাধীনভাবে বেড়ে ওঠা এবং বংশবিস্তার তাহলে সম্ভব, কারণ এখানে কেবলমাত্র উদ্ভিদ আছে না। তাহলে স্বাধীনভাবে বেড়ে ওঠা, বংশবিস্তার সম্ভব। তাহলে এবার এক্সাম্পল কী হবে? না, এক্সাম্পল হলে আমাদের সব থেকে বড় যেখানে আমাদের আছে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। ওকে, শিবপুর, সেখানে একটা বট গাছ আছে, ওটা দেখার মতো। সেরকম বাঁশ, লতানো, গুল্ম, নানা রকম অর্কিড সব কিছু পাওয়া যাবে। আর ভেষজ উদ্যান হিসেবে চরক উদ্যান একটা আছে, ভেষজ উদ্যান। বিভিন্ন প্রকার ব্যক্তবীজী উদ্ভিদ সব দেখা যাবে, ভেষজ উদ্ভিদ দেখা যাবে, জেসমিন দেখা যাবে, লেবু, জবা ইত্যাদি ইত্যাদি সব কিছু। আরেকটা কথা বলে রাখি এরই ফাঁকে, এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গেল। পৃথিবীর যদি বলি সব থেকে বড় বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে, বৃহত্তম, তাহলে এটা হবে লন্ডনে আছে। লন্ডনে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। ওকে, এরপরে যেটা আমাদের থাকবে সেটা হলো এক্সি2 লাস্ট স্টেপ, ক্রায়ো সংরক্ষণ। তাহলে ইংলিশে লিখে দিই ক্রায়ো প্রিজার্ভেশন। মজার ব্যাপার কি, এখানে বড় বড় গাছকে সংরক্ষিত করা হয় না। এখানে সদ্য যে সমস্ত গাছ, অর্থাৎ অঙ্কুরিত বীজ ইত্যাদি ইত্যাদি, মানে যাদের থেকে পরবর্তী পর্যায়ে নতুন নতুন গাছ বা নতুন নতুন প্রাণী সৃষ্টি সম্ভব, সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আমরা কী করছি? ক্রায়ো সংরক্ষণের মধ্যে ফেলছি। কী করা হয় এখানে সেটা আমি একটু বলে দিই। প্রায় যদি বলি লিকুইড নাইট্রোজেনের কথা বলা যায়, লিকুইড নাইট্রোজেন মানে তরল নাইট্রোজেন। তরল নাইট্রোজেনের উষ্ণতা এমনিতেই কম হয়। তাহলে তরল নাইট্রোজেনের মধ্যে যদি -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কেমন সমগ্র কোষ বা কলাকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে, তাহলে কোষ বা কলাকে রাসায়নিক বিক্রিয়া থেকে বাঁচাতে এই তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা হয়, তখনই একে বলে ক্রায়ো সংরক্ষণ। এতে বৈশিষ্ট্য কী? না, উদ্ভিদ নমুনাগুলিকে বিশেষ প্রকৌশলে -199 রাখা যায়। তাহলে -196 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের উদ্ভিদ কোষকে রাখা সম্ভব হয়ে দাঁড়াবে। দ্বিতীয় পয়েন্ট কি, অতি নিম্ন তাপমাত্রা হওয়ার জন্য এখানে ওই যাকে সংরক্ষণ করা হয় না, ওই উদ্ভিদের কলা বা টিস্যু যাই বলো না কেন, ওকে বলে জার্ম প্লাজম। ওকে জীবনবিজ্ঞানের ভাষায় বলে জার্ম প্লাজম। ওই জার্ম প্লাজমের তাহলে কোনো ক্ষতি হবে না, হ্যাঁ কি না? জার্ম প্লাজম কোনো ক্ষতি হবে না। আবার কী করা হয়, জার্ম প্লাজমের সাথে মাঝে মাঝে ডাইমিথাইল সালফার অক্সাইড, এটা আমাদের মিশিয়ে রাখা হয়।
এতে কি হয়, জার্মপ্লাজম বহুদিন সংরক্ষিত থাকতে পারে। উদাহরণ কী হবে না, ক্রায়ের সংরক্ষণের সাথে উদ্ভিদের মুকুল, ভ্রূণ, বীজ, পরাগরেণু, এসব প্রাণীদের সিমেন, ডিম্বপালা, উসাইড, টেস্টিকুলার কলা, সমস্ত কিছু সংরক্ষণ রাখা হবে, এমনকি ব্যাকটেরিয়া, মস পর্যন্ত সংরক্ষণ করা হবে। তাহলে এদের সুবিধা কী বলো দেখিনি? কম স্থানে অনেক জার্মপ্লাজমকে রাখা সম্ভব হয়। জার্মপ্লাজম থাকতে পারে, দীর্ঘদিন রাখা যেতে পারে, আর কি হতে পারে, বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে, হ্যাঁ কি না? অসুবিধা কি? অসুবিধা এটাই যে এটা তো খুব দক্ষ ব্যক্তির প্রয়োজন হবে, যে কেউ তো করতে পারবে না। এটা বিবর্তনের ধারা কিন্তু বদলে যাবে, বিবর্তনের ধারা স্তব্ধই হয়ে যাবে। কেন, কোনো পরিবেশের সাথে সম্পর্ক নেই, মেশামেশি নেই কারোর সাথে, বিবর্তন হবে কীভাবে? বিবর্তনের ধারা স্তব্ধ হয়ে যাবে। আর কী হবে না, যদি খুব বেশি দিন আবার রেখে দিয়ে যায়, জার্মপ্লাজমটাকে প্রাকৃতিক নির্বাচন হিসেবে বাদই দেওয়া হয়ে যেতে পারে, তাই না? জার্মপ্লাজমটা প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব অনুযায়ী তো বর্জিতই হবে না। ওকে, তাহলে এতগুলো গেল ক্রাসন। এবারে আমার প্রশ্ন হলো যে আমরা ইনসিটু পড়লাম, এক্সিটু পড়লাম, সবই মিলিয়ে তাহলে ইনসিটুর কী বৈশিষ্ট্য হবে আর এক্সিটুর কী বৈশিষ্ট্য হবে, এক্সিটুর কী সুবিধা হবে, ইনসিটুর কী সুবিধা হবে, সেটা একটা আমরা ছোট্ট করে তুলনামূলক আলোচনাটা করে নিই, কেমন? তাহলে আমি একদিকে ইনসিটু লিখি, একদিকে এক্সিটু লিখি, তার একটা তুলনামূলক কম্পেয়ার করে দিই। দেখো, তাহলে ইনসিটু মানে কি, নিজের পরিবেশে, তাহলে বিবর্তনের ধারা অক্ষুণ্ণ থাকবে। আচ্ছা, একটা গেল, এদের বৃহৎ অঞ্চলে চলাফেরা হবে। তিন নম্বর কী হবে না, এটা সকল জীবের সাথে মিশতে পারবে। এটা সুবিধা গেল। সেরকম এক্সিটুর সুবিধা কী হবে না, এক্সিটুতে একটা জিনিস কী হয় না, প্রত্যেক জীবের পৃথকভাবে যত্ন নেওয়া সম্ভব হয়। তাহলে প্রত্যেক জীবের যত্ন নেওয়া সম্ভব।
এবারে এটা যেহেতু নিজের পরিবেশ থেকে দূরে, তাহলে বিবর্তনের ধারা কী হবে? ক্ষুণ্ণ হয়ে যাবে। আর কি হবে? সকল জীবেদের সাথে যেহেতু মেলামেশা থাকবে না, তাহলে আক্রান্ত হওয়ার ভয়ও থাকবে না। আক্রান্ত হওয়ার ভয় নেই, হ্যাঁ কি না? এটা তো গেল সুবিধা। এবার অসুবিধা কি? অসুবিধা আমি প্রথমে যদি এক্সিকিউটিভ বলি, ধরো আচ্ছা, এইটা তো আমরা বিবর্তনের ধারা ক্ষুণ্ণ হয়, এটাকে অসুবিধার মধ্যেই দিতে পারি 1 নম্বর, হ্যাঁ না? তাহলে এটা গেল 1 নম্বর। 2 নম্বর কি? সবার সাথে মেলামেশা হয় না। বিবর্তনের দ্বারা ক্ষুণ্ণ, এটাকে এখানে লেখো, এখানে লেখার দরকার নেই, ওটা অসুবিধার মধ্যে পড়ছে। ক্ষুদ্র স্থানে বসবাস, সীমাবদ্ধ অঞ্চলে যাতায়াত, ইনস্টিটিউটে কী হয় না, পৃথকভাবে যত্ন নেওয়া যায় না। পৃথকভাবে যত্ন নেওয়া যায় না। আর কী হবে? সবলরা দুর্বলকে আক্রমণ করবে। হ্যাঁ কি না? তাহলে এতগুলো তুলনা হয়ে গেল। কেমন? এটা পুরো সংরক্ষণ করলাম, ইনস্টিটিউট এক্সিটিউট পড়িয়ে দিলাম। এবারে আজকে ভিডিওর লেকচার কিন্তু 1 ঘন্টা হতে চলেছে। আমি ভাবছি কি আজকে পুরোটা কমপ্লিট না করে আরেকটা লেকচার নিয়ে নেব, যে লেকচারে বাকিটা কমপ্লিট করে দেবো ধীরে ধীরে, কেন সমস্ত কিছু ডিটেলসে তো বলতে হবে। আজকে এটুকুনি থাক, এটা আগে তোমরা বাড়িতে কমপ্লিট করো, তারপরে আমি বাকিটা আবার পড়াবো। ওকে, তো থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। টাটা, বাই বাই, গুড ডে অ্যান্ড জয় হিন্দ।